হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। এটা কি হ্যাঁ বোধক কথা নাকি না বোধক কথা? হ্যাঁ বোধক। এটাকে যখন ইন্টারোগেটিভ করব আমরা প্রথমে কি করব? দেখো রুলসে কি আছে, প্রথমেই অক্সিলারি ভার্ব আসবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা এখানে? ইজ। ইজ। এখন যেহেতু এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক, তাহলে কি করব? সংক্ষেপে নট যোগ করব। তাহলে ইজেন্ট। ইজেন্ট। তারপরে কি বলছে? সাবজেক্ট দিতে হবে। দেখো এখানে অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হি। তাহলে এখন কি দিবা? হি। তারপরে বাকি অংশ যা আছে তাই, কোনো পরিবর্তনের দরকার নাই। তাহলে কি হবে? ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট? গুড স্টুডেন্ট। শেষে প্রশ্নবোধক চিহ্ন বাধ্যতামূলক। প্রশ্নবোধক চিহ্ন না দিলে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবেই না। মনোযোগ দাও, যদি সেন্টেন্সটা না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ কি করব? হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক ইন্টারোগেটিভ। যেমন দেখো এই যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ, তার মানে কি অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্স যদি হয়, যেমন এখানে এই সেন্টেন্সটা দেখো, শি ডাজ নট গো টু স্কুল। সে স্কুলে যায় না। এটা হ্যাঁ বোধক কথা নাকি না বোধক কথা? না বোধক। তাহলে এটাকে কি করব আমরা? এই দেখো যখন ইন্টারোগেটিভ করব তখন কোন নিয়মে করব একটু খেয়াল করো। দেখো প্রথমেই ওই অক্সিলারি ভার্ব বসাবো। ঠিক আছে, প্রথমে যে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা বসাবো, প্লাস ওই সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে, নট থাকলে কি হবে? উঠে যাবে। প্লাস আবার সেই আগের মতো সাবজেক্ট বসবে, প্লাস বাকি অংশ যা আছে তাই বসবে, কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে সেন্টেন্সটা কি আছে দেখো, শি শি ডাজ নট গো টু স্কুল। সে স্কুলে যায় না। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? প্রথমে সেই অক্সিলারি ভার্ব বসবে। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা? সবাই বলো। ডাজ। তাহলে প্রথমে আগে ডাজটাকে নিয়ে আসি। প্রথমে ডাজ আনলাম, ডাজ। তারপরে কি এই সেন্টেন্সের সাবজেক্ট কে? যেহেতু নট আছে, যে নট আছে, নটটা কি হবে? উঠে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কে? শি। ডাজ শি। তারপরে বাকি অংশ যা আছে তাই, গো টু স্কুল। শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বাধ্যতামূলক। বুঝতে পারছো? কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা দুইটা টেন্সের প্রতি খেয়াল করব। কয়টা টেন্স? সবাই বলো কয়টা টেন্স? দুইটা। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডন্ট অথবা ডাজেন্ট, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট। সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব অন থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে, তার মানে এটা ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রথমে ডন্ট অথবা ডাজন্ট হবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন অ্যাসার্টিভ একটা সেন্টেন্স এখানে কি আছে দেখো, উই লিভ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা? লিভ হচ্ছে ভার্ব। এখানে লিভ হচ্ছে ভার্ব। আচ্ছা লিভ কোন রূপে আছে? ভার্বের একদম প্রেজেন্ট রূপে, ভার্ব অন রূপে আছে, তাই না? এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দেখো নিচে আরেকটা সেন্টেন্স আছে, শি লাইকস ফ্লাওয়ার। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? লাইকস, তাই না? এখানে ভার্ব কোনটা? লাইকস। তাহলে লাইকস ভার্বটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে কখন ডন্ট আর কখন ডাজেন্ট। যখন দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বা ইএস নাই, একদম ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে এরকম লিভের মতো, লিভ প্লে গো যা আছে একদম ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন হবে সেন্টেন্সের শুরুতে ডন্ট। আর যখন দেখবা যে এই যে লাইকস আছে, লাইকস, প্লেস, গোস, ঠিক আছে, ডাজ, বা যে কোনো ভাবে ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে কি বসবে? ডাজেন্ট। কি বসবে? ডাজেন্ট। বুঝতে পারছো? এখন দেখো তাহলে এটার অ্যানসারটা কি হবে একটু বলো তো। উই লিভ ইন বাংলাদেশ, অ্যানসারটা কি হবে বলো? প্রথমে কি বসাবো? ডন্ট। প্রথমে কি বসাবো সবাই বলো? ডন্ট। তারপরে হ্যাঁ সাবজেক্ট, এখানে তো ডাজেন্ট আসতেছে না, তাহলে সাবজেক্ট কে? উই। তাহলে ডন্ট উই। তারপরে এই সাবজেক্ট ভার্ব অন, ভার্ব অন কে? লিভ। তাহলে উই লিভ, ডন্ট উই লিভ, আর বাকি অংশ যা আছে তাই, আর বাকি অংশে কোনো পরিবর্তন নাই, ইন বাংলাদেশ। তাহলে এখানে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন বাধ্যতামূলক। ক্লিয়ার?
এখন দেখো পরবর্তী সেন্টেন্সটা একটা দেখো, শি লাইকস ফ্লাওয়ার, সে ফুল পছন্দ করে। এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস লাগানো আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হবে? এই গঠনটা বলো, প্রথমে কি হবে? ডাজেন্ট। তাহলে এখানে অ্যানসারটা আবার শুরু করি। আচ্ছা প্রথমে কি? ডাজেন্ট, ডাজেন্ট। তারপরে দেখো কি আছে? লাইকস আছে ভার্বের সাথে, এজন্য তো আমরা কি দিলাম? ডাজেন্ট। এখন তারপরে আগে সাবজেক্ট আনতে হবে, তাহলে সাবজেক্ট কে? শি, সাবজেক্ট হচ্ছে শি। তারপরে ভার্ব হচ্ছে লাইক, তার একদম প্রেজেন্ট ফর্ম। এখন কিন্তু আর এস বাই এস যোগ করা যাবে না। লাইক ফ্লাওয়ার, ফ্লাওয়ার। দেখো একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং অ্যানসারটা কি হলো? উই লিভ ইন বাংলাদেশ, ডোন্ট উই লিভ ইন বাংলাদেশ। আবার দেখো শি লাইকস ফ্লাওয়ার, ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে প্রথমে কি হয়েছে? ডাজেন্ট। তারপরে শি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, তারপরে ফ্লাওয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আপাতত এই নিয়মটা বুঝছো? এখন যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে কি হবে? দেখো এখানে আছে কি? দে ভিজিটেড দ্য জু। পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে? দেখো প্রথমে ডিডেন্ট বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ভার্ব অন বসে, তারপরে বাকি অংশ যা আছে তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আছে সেন্টেন্সটা, সবাই একটু খেয়াল করো। দে ভিজিটেড দ্য জু, তারা চিড়িয়াখানা ভ্রমণ করেছিল, তাই না? চিড়িয়াখানা ভ্রমণ করেছিল, এটা কিন্তু পাস্টের কথা, এই যে ভিজিটের সাথে ইডি যোগ করা আছে, তাই না? তাহলে এটাকে তুমি অ্যানসার দিলে কি হবে? ভিজিটের। তাহলে শুরুটা হবে কি দিয়ে? এই অ্যানসারটা শুরু হবে কি দিয়ে আবার বলো? ডিডেন্ট। তাহলে ডিডেন্ট, তারপরে সাবজেক্ট কে? দে। আচ্ছা এখন তাহলে এখানে দেখো ডিডেন্ট বসাইছি, সাবজেক্ট বসাইছি, এখন ভার্বের একদম কোন রূপ? প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে আছে পাস্ট ফর্ম, তাহলে এটা কি হবে? ভিজিটেড না, আছে ভিজিটেড, কি হবে? শুধু ভিজিট। তাহলে ডিডেন্ট দে ভিজিট, তারপরে কি বাকি অংশ? বাকি অংশ কি আছে? দা, দা জু, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? এই নিয়মে আর কারো কোনো সমস্যা আছে? এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় একদম সহজ। এদের পরিবর্তে প্রথমে কি বসাবে? শুধুমাত্র হু, তারপরে টেন্স অনুযায়ী ডাজেন্ট অথবা ডিডেন্ট, তারপরে ভার্ব অন প্লাস বাকি অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখন একটু খেয়াল করো, প্রথম সেন্টেন্সটা কি আছে দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করব কি? এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল। এদের পরিবর্তে প্রথমে কি বসে? হু। তাহলে আমরা কি বসায় নেব আগে? হু। আচ্ছা তারপরে দেখো, তারপরে দেখো এই যে ভার্বের সাথে এস বাই এস আছে না, এই যে ওয়ান্টের সাথে, ওয়ান্টের সাথে এস আছে না, ওয়ান্টস আছে। তো আমি কি বলছিলাম যে ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হবে? হুর পরে ডাজেন্ট, তাহলে হু ডাজেন্ট। তারপরে ভার্ব অন, এখানে ভার্ব অন কোনটা? এই যে ওয়ান্ট, ওয়ান্টের সাথে আর এসটা বসবে না, জাস্ট ওয়ান্ট হবে। তাহলে কি? হু ডাজেন্ট ওয়ান্ট, বাকি অংশ যা আছে তাই, টু বি হ্যাপি, শেষে প্রশ্নবোধক চিহ্ন বাধ্যতামূলক। বুঝতে পারছো অ্যানসারটা? কিন্তু সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তখন আমরা কি করব? সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে কি করব? এভরিবডি, এভরিওয়ানের পরিবর্তে হু ঠিকই বসাবো, কিন্তু ভার্বটা হবে কি? ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে এভরিওয়ানের পরিবর্তে আবারও কি বসাবো? সবাই বলো হু। এভরিবডি, এভরিওয়ান, অল, এদের পরিবর্তে কি বসবে? হু। এখানে ওয়েন্ট আছে ভার্বের কোন রূপ? পাস্ট ফর্ম, ভার্ব টু, তাই না? গো, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্ট আছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে কি হবে? ডিডেন্ট। এবং ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম দেখো এই যে হু, তারপর পাস্ট টেন্সের জন্য ডিডেন্ট, তারপরে ভার্ব অন। তাহলে ভার্ব অন কোনটা হবে? গো। ভার্ব অন অন হয়ে যাবে, অর্থাৎ ভার্বের একদম প্রেজেন্ট রূপ হবে। তাহলে হু ডিডেন্ট গো দেয়ার, হু ডিডেন্ট গো দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। আনসার ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো এটা কিন্তু খুব কমন উপযোগী একটা নিয়ম। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গেলে
পরীক্ষায় যে নিয়মগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তার মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে রুল 4। একটু দেখো, সেন্টেন্সের মধ্যে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, এদের পরিবর্তে যখন আমরা মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন এদের পরিবর্তে শুধুমাত্র হু বসাবো, আর বাকি অংশ যা আছে তাই, কোনো পরিবর্তন করার দরকার নেই। শেষে যা প্রশ্নবোধক চিহ্ন, কোনো পরিবর্তন নাই, কারণ এরা নিজেরাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নোবডি, নো ওয়ান, নান এরা হচ্ছে নিজেরাই নেগেটিভ ওয়ার্ড, এর জন্য আর কোনো ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো কিচ্ছু আনতে হয় না। জাস্ট ওদের পরিবর্তে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু দিয়ে দিলেই মানে অ্যান্সার ক্লিয়ার, কেল্লা ফতে নাকি। তাহলে এখানে সেন্টেন্সটা কি আছে? নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। কি করবা তাহলে? আচ্ছা, নোবডির পরিবর্তে কি বসাইবা? জাস্ট হু, আর কোনো পরিবর্তন তো নাই, তাহলে কি হবে? বিলিভস আ লায়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? দেখো, হু বিলিভস আ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে? আনসার হচ্ছে কেউ বিশ্বাস করে না। আরেকটা সেন্টেন্স আছে কি দেখো, নো ওয়ান ফন্ড মি, আমাকে কেউ ফোন করেনি। তাহলে কি হবে? নো ওয়ানের পরিবর্তে কি? জাস্ট প্রথমে হু, তারপরে ফন্ড, যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, ফন্ড, তারপরে মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? একদম সহজ নিয়ম। নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধু কি করবা? ওদের পরিবর্তে হু দিয়ে দিবা, শেষ পর্যন্ত সেন্টেন্সে লিখবা, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, বাস, ঝামেলা শেষ। ওকে, ক্লিয়ার? সবাই একটু মনোযোগ দাও। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আগের যে নিয়মগুলো পড়ছি, অক্সিলারি ভার্বের নিয়ম, তারপরে টেন্সের নিয়ম, তাই না? অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে হবে, সব নিয়মই স্বাভাবিক থাকবে। শুধুমাত্র যদি সেন্টেন্সের মধ্যে নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইভার হবে, আর যদি সেন্টেন্সের মধ্যে নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এনিথিং হবে। আর সব নিয়ম আগের মতোই প্রযোজ্য, আগে যেভাবে আমরা করছি টেন্স অনুযায়ী বা অক্সিলারি ভার্ব অনুযায়ী। ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রথম সেন্টেন্সটা কি আছে? আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা পান করি না। তাহলে এই সেন্টেন্সটা দেখো, এটা কোন টেন্সে আছে? এর মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব থাকলে আমরা ওই চিন্তা করতাম, কিন্তু যখন অক্সিলারি ভার্ব নাই তখন টেন্সের চিন্তা করতে হবে। এটা কোন টেন্সে আছে বলো? এই যে ড্রিঙ্ক দেখে বোঝা যাবে, ভার্বের একদম প্রেজেন্ট রূপ। গুড। এই ড্রিঙ্কের জন্য ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য ডু আসবে। এখন এখানে ডোন্ট দিতাম আমরা, কিন্তু এই নেভার শব্দটা হচ্ছে নেগেটিভ, যার কারণে এখানে আর ওই তোমার নট যোগ করা যাবে না। তাহলে কি হবে? ডু, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, আর এই যে নেভারের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? ইভার। ডু আই ইভার, তারপরে বাকি অংশ যা আছে তাই, ড্রিঙ্ক টি। ঠিক আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যান্সারটা কি হলো? আই নেভার ড্রিঙ্ক টি। অ্যান্সারটা হচ্ছে ডু আই ইভার ড্রিঙ্ক টি। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্সটা দেখো, দেয়ার ইজ নাথিং টু সে, এখানে কোনো কিছু বলার নাই। তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব ইজটাকে আগে সামনে আনো আগের নিয়মে, কিন্তু দেখো নাথিং শব্দটা নেগেটিভ, এই জন্য ইজ এর সাথে আর নট হবে না। তাহলে কি? ইজ, তারপরে দেয়ার, এই যে নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো? এনিথিং। এনিথিং, তারপরে বাকি অংশ যা আছে তাই, টু সে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছো নাকি? এত সহজে আর কোনো কিছুই বোঝানো নাই। দেয়ার ইজ নাথিং টু সে, অ্যান্সারটা কি হচ্ছে? ইজ দেয়ার এনিথিং টু সে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকো। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন নতুন নতুন ভিডিও তোমরা সবসময় সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।